ভূত এফএম, শব্দে শব্দে জেগে ওঠে ভয়। নমস্কার সবাইকে, আমি ঈশান আছি আপনাদের সঙ্গে। ভূত এফএম এর প্রথম এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যদি আপনি এমন সব ঘটনা অনুভব করতে চান যা ঘুমের মধ্যেও পিছু ছাড়ে না, তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য। আজ আমরা অনুভব করব এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের অস্বাভাবিক পরিণতি ঘটনা। আশা করি এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আর যদি সত্যিই শব্দে শব্দে জেগে ওঠে ভয়, তাহলে অবশ্যই এই গল্পটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সাল 2011, মার্চ মাসের মাঝামাঝি সময় কলকাতা শহরতলির একটু বাইরে ব্যারাকপুরে একটি পুরনো দোতলা বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে এসে উঠল শঙ্কর দত্ত ও পরিবার। শঙ্কর দত্ত ব্যাংকে কর্মরত মাঝবয়সী এক ভদ্রলোক। তার পরিবারের স্ত্রী মৌসুমী, যিনি হাউসওয়াইফ, বড় মেয়ে নীনা 14 বছরের, ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে সায়ন 7 বছরের, ক্লাস 2, এবং আছেন শঙ্করের মা শকুন্তলা, যাকে বাচ্চারা দাদি বলে ডাকে। অনেক কষ্ট করে শকুন্তলা শঙ্করকে মানুষ করেছে, তাই শঙ্কর এখন যথাসাধ্য চেষ্টা করে মার কোনো রকম যেন কোনো ত্রুটি না থাকে। তাই শকুন্তলা দেবীর সারাদিনের রুটিন হলো ঈশ্বরের নাম জপ করা আর তার ছোট নাতি নাতনিদের সাথে সময় কাটানো। বাড়ির মালিক প্রবাসে থাকেন এবং এক দালালের মাধ্যমে তারা এই বাড়িটি ভাড়া নিয়েছে। দালাল প্রথমেই সাবধান করে দেয়, বাড়ির একটি ছোট স্টোর রুম আছে চিলেকোঠায়, যেটা চাবি সে দেয়নি, কারণ সেই ঘরের ছাদে কিছু ফাটল আছে, দেওয়ালটাও আলগা। তাই বাড়ির মালিক তার নিজস্ব কিছু পুরনো ফার্নিচার সেখানে রেখে সেটিকে স্টোর রুম হিসেবে তালা বন্ধ করে রেখেছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ঘরে যেন কোনোভাবে কেউ না ঢোকে। প্রথম দিনটা কেটে যায় একদম স্বাভাবিকভাবে। নতুন ঘর গোছানো, এলাকাটা একটু চিনে নেওয়া, সবার মধ্যে একটু নতুন উৎসাহ ছিল। শঙ্কর আর মৌসুমী ঘর গোছাতে ব্যস্ত থাকে। এদিকে নীনা আর সায়ন নতুন বাড়িটাকে বারবার ঘুরে দেখা আর আশেপাশের এলাকায় সবার সাথে পরিচয় করে বেড়ায়। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে, হাসি মজা, একদম একটি সাধারণ মধ্যবিত্ত সুখী পরিবার। পরের দিন দুপুরে নীনা আর সায়নের কৌতূহল চরমে ওঠে। স্টোর রুমের দরজাটা তালা হালকা, হয়তো পুরনো হয়ে গেছে বলে ওরা তালা খুলে ফেলে। দরজাটা খুলতেই ঘরের আবহাওয়াটা যেন খুব অন্যরকম নামল। মার্চ মাসের মাঝামাঝি, যথেষ্ট গরম, কিন্তু তার ভেতরে ওই ঘরটা যেন একটি অস্বাভাবিক ঠান্ডা, হাড় হিম হিম করা ঠান্ডা। চারিদিকে মাকড়সার জাল, ধুলো পড়া, কিছু পুরনো কাঠের বাক্স আর ফার্নিচার রাখা। সেই ঘরেরই এক কোণে একটা ছোট্ট পাথরের মূর্তি রাখা ছিল, এক মহিলা আকৃতি মূর্তি, কালো পাথরের তৈরি, মুখ ঢাকা, চোখ দুটো গভীর আর থমথমে। মূর্তিটি খুব পরিষ্কার হলেও এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছিল সেটা চারিদিক দিয়ে। কিন্তু মূর্তিটির ভেতরে যে অদ্ভুত আকর্ষণ ছিল, নীনা সেটি ভীষণ ভালো লাগে। মৌসুমীর বারবার বারণ করা সত্ত্বেও সে মূর্তিটি বাইরে নিয়ে আসে এবং ডাইনিং রুমের শেলফে এসে রেখে দেয়। আর সেই দিন সন্ধ্যাবেলা থেকেই ঘটতে থাকে বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা। সায়নের ব্যবহার বদলে যায়, চুপচাপ থাকা, চোখে অদ্ভুত দৃষ্টি। হঠাৎই মাঝে মধ্যেই যেন সে ফিসফিস করছে আর কিছু আওয়াজ করছে। একটু খেয়াল করে শুনলে যেন সে আওড়াচ্ছে, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। মৌসুমী অবাক হয়ে শোনেন। সে বলে, এই খেলাটা তো আমরা কোনোদিন খেলিনি, তুই কই শিখলি এটা? শঙ্কর বলে, আরে এটা তো ছোটদের ছোঁয়াছুঁই খেলা, আমরা ছোটবেলায় কত খেলেছি। মৌসুমী একটু চিন্তিত হয়ে বলে, সেটাই তো, এখনকার বাচ্চা তো এইসব খেলে না। আর সায়ন তো আগের বাড়িতে আগের বন্ধুদের সাথে কখনো এটা খেলতে দেখিনি, তাহলে ও এটা শিখলো কোথা থেকে? তার পরের দিন সন্ধ্যায় মৌসুমী নীনাকে মুদির দোকানে পাঠায় কিছু জিনিস কিনে আনতে। ফেরার সময় তখন প্রায় 6:30 বাজে। অন্ধকার সবে নামছে,
ঠিক তখনই সে দেখতে পায় বাড়ির ছাদে একজন মহিলা হাঁটছেন। ভাবুন তো, 14 বছর বয়সের একটি মেয়ে হঠাৎ এই দৃশ্য দেখল। তার বাড়ির ছাদের রেলিংয়ের ওপরে একটি অচেনা মহিলা হাঁটছে, হাত দুটো সোজা সামনে। হাঁটার ধরনটা অস্বাভাবিক, খুব দ্রুত। নীনা ভয়ে ওখানেই চলে যায়। সে ছুটে এসে মৌসুমীকে ডাকে, জোর করে টেনে নিয়ে যায় বাইরে, কিন্তু তখন আর কাউকে দেখা যায় না। মৌসুমী বলে, এটা নিশ্চয়ই তোর ভুল দেখা, কেউ ছিল না রে ওখানে। কিন্তু নীনা জানতো সে কি দেখছে। সেই রাতেই নীনার ঘুম আসে না। বারবার মনে হচ্ছিল ছাদে কেউ হাঁটছে, পায়ের শব্দ হচ্ছে ধীরে ধীরে, আবার কখনো থেমে যাচ্ছে। পরদিন দুপুরে সায়ন ডাইনিং রুমে বল নিয়ে খেলা করছিল, যেভাবে সে সবসময় খেলতো। বল দেওয়ালে ছুঁড়ছে, আবার সেটা ধরছে, মানে বাচ্চাদের ক্যাচ ক্যাচ খেলা আর কি। হঠাৎ বলটা যেন জোরে ফিরে আসতে থাকে, আরো জোরে, আরো শক্ত করে। সায়নের চোখ মুখ কেমন অদ্ভুত হয়ে যায়, যেন অন্য কেউ তার ভেতরে ঢুকে পড়েছে। বলের আঘাতে তার হাত লাল হয়ে যাচ্ছে, তবুও সে থামছে না। মৌসুমী আতঙ্কিত হয়ে সব দেখছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। ঠিক তখনই পাশে এসে শকুন্তলা জোরে সায়নের নাম ধরে ডাকে, সায়ন। তার হাতে থাকা জপমালা দিয়ে সায়নের হাতটা ছুঁয়ে দেয়। সায়ন যেন হঠাৎ ঘুর কাটিয়ে উঠে বলে, আমার হাতটা খুব জ্বালা করছে, কি ব্যথা। শকুন্তলা ও মৌসুমী একে অপরের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। পরদিন সন্ধ্যায় নীনা ছাদ থেকে কারো ডাক শুনতে পায়, কোনো এক নারী কণ্ঠ। তার পা আপন মনে ছাদের দিকে এগোতে থাকে। সে প্রায় রেলিং অবধি পৌঁছে গিয়েছিল, তখনই হঠাৎ শকুন্তলা তাকে পেছন থেকে ডাকেন, কোথায় যাচ্ছিস, কিরে? নীনা যেন ঘোর কাটিয়ে ফিরে আসে। কিছু না তো, আমি ওপরে যাচ্ছিলাম। আমি ওপরে কেন যাচ্ছিলাম? শকুন্তলা বলেন, সেটাই তো তোকে জিজ্ঞেস করছি। তার পরদিন সকালে জলখাবারের সময় ডাইনিং টেবিলে সকলে একসাথে বসে খাচ্ছিল। শকুন্তলা রুটিতে ঘি মাখাচ্ছিলেন, মৌসুমী রুটি সেঁচ্ছিলেন, নীনা স্পুনে গল্প করছিল, শঙ্কর চুপচাপ খাবার খাচ্ছিল, ব্যাংকে যাওয়ার তাড়া, আর সায়ন নিজের আঁকার খাতার মধ্যেই ব্যস্ত ছিল। হঠাৎই শকুন্তলা থেমে যান। বুকে ব্যথা, হাঁপাতে হাঁপাতে বুক চেপে ধরে। শঙ্কর পাশে এসে দাঁড়ায়। মা? শকুন্তলার চোখ সোজা ডাইনিং টেবিল বরাবর সেলফে রাখা পাশে সেই পাথরের মূর্তির দিকে। চোখ বড় হয়ে যায়, ঠোঁট নাড়তে চেষ্টা করলেও কিছু বলতে পারেন না। কিন্তু কথা বেরোনোর আগেই তার হাত থেকে জপমালা পড়ে যায় মেঝেতে। আর ঠিক তখনই গলা বদল হয়ে যায়, যেন এক গা শিউড়ে ওঠা স্বরে বলে ওঠেন, কানামাছি। চোখ উল্টে যায়, মুখের ফেনা উঠতে থাকে, বুক কাঁপতে থাকে প্রবলভাবে, আর সেখানেই সবার সামনে তিনি লুটিয়ে পড়েন মাটিতে, নিথর মৃত্যু। শঙ্কর ডাক্তার ডেকে আনেন এবং ডাক্তার নিশ্চিত করেন যে শকুন্তলা দেবীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। যদিও তার বয়স ছিল, তবুও তার আগে কোনো হৃদরোগের সমস্যা ছিল না। শঙ্কর ও মৌসুমী এই হঠাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। শকুন্তলা দেবীর শেষকৃত্য সম্পূর্ণ করে ফেরা পর্যন্ত তাদের মনে গভীর শোক ও অস্থিরতা কাজ করতে থাকে। বাড়ি ফিরে শঙ্কর ও মৌসুমী আলোচনা করেন, এই বাড়ি তাদের পক্ষে উপযুক্ত নয়। তারা সিদ্ধান্ত নেন নতুন বাড়ি খুঁজতে হবে। পরদিন থেকেই শঙ্কর খোঁজ শুরু করলেন, কিন্তু 1-2 দিন কেটে গেলেও তিনি নতুন কোনো বাড়ির সন্ধান পান না। যেখানেই যোগাযোগ করেন সবাই বলেন, এখন মল মাস চলছে, বৈশাখ মাস না পড়লে কোনো কিছু করা যাবে না। এইদিকে অস্বাভাবিক ঘটনাও আরও বাড়তে থাকে বাড়িতে। হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়া, ছাদে কিছু দ্রুপ করে পড়ে যাওয়ার শব্দ, দেয়ালের ফাটল থেকে আওয়াজ আসা ইত্যাদি। সায়নের আচরণও পাল্টাতে থাকে। সে চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না,
খায় না, শুধু একই কথা, কানামাছি বহু বহু, কানামাছি বহু বহু। মৌসুমী খুব চিন্তিত হয়ে পড়ে সায়নকে নিয়ে, আর নীনাকে বলে, তোর দাদি থাকলে এই জিনিসগুলো সে আটকে দিতে পারতো। দেখি না, আগের দিন তুই ছাদে যাচ্ছিলি, তোর কেমন একটা ঘোর হয়ে গেছিল, তোর দাদি তোকে আটকে দিল। তার আগের দিন সায়নটা বল খেলতে খেলতে কেমন অদ্ভুত রকম ব্যবহার করছিল, দাদি সেটাও কিন্তু আটকে দিয়েছিল। মিনার ভেতরেও এটা কাজ করতে থাকে যে হয়তো সত্যি দাদি থাকলে এই জিনিসগুলো এইভাবে ঘটতো না। সায়নের শরীরে অস্বাভাবিকভাবে খারাপ হতে থাকে। শঙ্কর ডাক্তার দেখালেও ডাক্তার কোনো সুরাহা করতে পারে না। এরই মাঝে একদিন দুপুরে সায়নকে খুঁজে পাওয়া যায় না। সবাই ভেবেছিল হয়তো বাইরে খেলতে গেছে, কিন্তু সন্ধ্যার পরেও না ফেরায় সবাই চিন্তায় পড়ে যায়। শঙ্কর মৌসুমী তন্ন তন্ন করে খোঁজেন, এমনকি তালাবন্ধ স্টোর রুমও খোলা হয়। মিনাকে বলা হয় বাইরের রাস্তায় খুঁজে দেখতে। সে ছুকে যায়, কিন্তু বাইরে কোথাও সায়নকে না পেয়ে ফিরে আসে। তখনই নীনা দেখে ছাদে সেই মহিলাটি হাঁটছেন, আর তার পাশেই হাঁটছে সায়ন একই গতিকে। নীনা স্তব্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। ঘরের ভেতরে শঙ্কর ও মৌসুমী তখন ছুটে বেরিয়ে আসেন। শঙ্কর বলে ওঠেন, ছাদে যায়নি তো? দুজনে ছুটে যান ছাদের দিকে, সায়নকে ডাকতে ডাকতে। ছাদের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, জোরে ধাক্কা দিতেই খুলে যায়। তারা যা দেখলো তা অবিশ্বাস্য। তারা দেখে সায়ন রেলিংয়ের ওপর দিয়ে হাঁটছে, খুব জোরে হাঁটছে। মৌসুমী ডাকে, সায়ন। সায়ন মৌসুমীর দিকে তাকায়, মুখে অদ্ভুত এক হাসি, আর বলে ওঠে, কানামাছি ছুঁয়ে দিলাম। এই বলেই সে লাফ দেয়। নীনা নিচে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখের সামনে ভাইয়ের মৃতদেহ ওপর থেকে পড়ল। দেহটি একটু নড়ে চড়ে উঠে থেমে গেল, নিঃশব্দ। শঙ্কর ও মৌসুমী ছুটে নিচে এসেও শেষ রক্ষা করতে পারল না। সায়নের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো পাড়াটা স্তব্ধ হয়ে যায়। কেই বা ভাবতে পেরেছিল এমন একটা করুণ পরিণতি। একটি ছোট প্রাণবন্ত ছেলে মাত্র কয়েকদিন আগেই তো এসেছিল এই নতুন বাড়িতে। যেহেতু এটি একটি দুর্ঘটনা, পুলিশ আসে। সায়নের নিথর দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। পাড়ার লোকরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, বাড়িটা ঠিক নয়। কেউ কেউ আবার বলেন বহু বছর আগে এখানে একটি দম্পতি এসেছিলেন, তারাও কয়েকদিনের মধ্যে হঠাৎ গায়েব হয়ে গেছিল। পুলিশের তরফ থেকে পরদিন দেহ ফিরিয়ে দেওয়া হয় এবং শেষকৃত্য করার পর রাত 10টা নাগাদ সবাই ফিরে আসে। কিন্তু শঙ্কর, মৌসুমী বা নীনা কারোরই সাহস হয় না আর সেই বাড়িতে ফেরার। তারা পাড়ার কিছু লোকের কাছে আশ্রয়ের অনুরোধ জানায়, কিন্তু কেউ রাজি হয় না। সবাই বোঝে বাড়িটির ভিতরে কোনো না কোনো এক অশুভ শক্তি রয়েছে, আর নতুন প্রতিবেশীর জন্য নিজের পরিবারকে সমস্যায় ফেলতে কেউই প্রস্তুত ছিল না। উপায় না পেয়ে তাদের ওই বাড়িতেই ঢুকতে হয়। কিন্তু শঙ্কর কথা দেয় পরদিন ভোর হতেই তারা কাছাকাছি কোনো হোটেলে গিয়ে উঠবে, তারপর যা হবে দেখা যাবে সেখান থেকে। তিনজনই এই ক্ষীণ আশায় আর মনের ভিতরে আপনজনদের হারানোর কষ্ট নিয়ে শেষ এক রাত ওই বাড়িতে থাকতে বাধ্য হয়। তারা ঠিক করে সেই রাতে তারা কেউ ঘুমোবে না, একসাথে এক ঘরে থাকবে। ভোর হতেই বাড়ি ছেড়ে দেবে। বাড়ির ভিতরটা আজ অন্য দিনের মতো নয়, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। দেওয়ালগুলো ঠান্ডা, আর বারবার যেন মনে হচ্ছে ছাদের ওপরে কেউ হাঁটছে জোরে জোরে। ভয়ে একজন আরেকজনকে জড়িয়ে শুধু সময় পার করে যাচ্ছিল। ঘরের লাইটটাও হঠাৎ কখনো জ্বলে যাচ্ছে, হঠাৎ নিভে যাচ্ছে। ছাদের আওয়াজগুলো আরো গম্ভীর হয়ে উঠল। ঘরের গন্ধটা আরো বেশি তীব্র, আরো শীতল, আরো স্যাঁতস্যাঁতে হতে থাকল। হঠাৎ চারপাশে এক নীরবতা ছেয়ে গেল, আর কোথাও কোনো শব্দ নেই, সব চুপ। ছাদের ওপরে মনে হলো সব শান্ত হয়ে গেছে। গন্ধটাও হয় কমে গেছে,
বা নাকশোয়া হয়ে গেছে। নীনা ঘড়ির দিকে তাকায়, বাজে রাত 12:35। নীরবতা যেন এক শান্তি এনে দিল। ধীরে ধীরে ক্লান্ত শরীরগুলো ছেড়ে দিতে লাগলো। ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। 12:45, 1:26। কখন যেন ঘড়ি দেখতে দেখতেই সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ নীনার চোখ খুলে যায় জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দে। দেখে মৌসুমীর চোখ বড় বড় করে কি যেন শোনার চেষ্টা করছে। ঘরের গন্ধটা আগের থেকে অনেক বেশি গা ঢাকা হয়ে গেছে, আরো তীব্র ঠান্ডা লাগছে। ঘড়িতে তখন বাজে 3:10। মৌসুমী বলে ওঠে, সায়ন দাঁড়া দাঁড়া, আমি আসছি। মৌসুমীর চিৎকারে শঙ্করের ঘুম ভেঙে যায়। নীনা আর শঙ্কর কিছু বোঝার আগেই মৌসুমী এক দৌড়ে ঘর ছেড়ে সোজা সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়। নীনা আর শঙ্কর কিছু না বুঝেও তার পিছনে ছুটে যায়। ছাদে গিয়ে তারা দেখে মৌসুমী একা উড়াচ্ছে। আমায় আমায় কানামাছি খেলতে হবে, খেলতেই হবে আমায় আজ কানামাছি, সায়নের সাথে খেলতে হবে। কানামাছি ভুব, কানামাছি ভুব। শঙ্কর আর নীনা তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। সে একটা কথাই বলতে থাকে। হঠাৎ নিচের ডাইনিং থেকে সায়নের গলা ভেসে আসে, মা। তারা তিনজনই সেটা শুনতে পায়। মৌসুমী তাড়াহুড়ো করে নিচে নামতে যায়। সিঁড়িতে পা পিছলে একেবারে উপর থেকে নিচতলায় এসে পড়ে। মাথাটা মাটিতে পড়ে একটা বিকট শব্দ হয়, রক্তে মেঝে ভেসে যায়। নীনা শঙ্কর নিচে এসে দেখে মৌসুমী কাতরাচ্ছে। হঠাৎ সে বলে ওঠে, কানামাছি ধাপ্পা। তারপর সব শেষ। এরকম এক মর্মান্তিক ভয়াবহ দৃশ্য দেখে ভয়ে আর দুঃখে নীনা শঙ্করকে জড়িয়ে ধরেন। চারিদিকে নীরবতা আবার ভর করে। কষ্ট আর ভয়ের মুহূর্তে কেটে যায় সময়। হঠাৎ নীনা অনুভব করে তার বাবার শরীরটা স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত মনে হচ্ছে। সে যেন বাবাকে ছাড়াতে পারছে না। বাবার হাতের নখগুলো তার হাতে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। সে শঙ্করের দিকে তাকায়, দেখে চোখগুলো লাল। শঙ্কর বলে ওঠে, কানামাছি বহু বহু। নীনা ভয়ে কোথা দিয়ে শক্তি জুটিয়ে জোরে শঙ্করকে ধাক্কা মারে। শঙ্কর ছিটকে যায় দেওয়ালে, মাথায় চোট লাগে। মীনা বুঝতে পারছিল না সে কি করবে, কোথায় যাবে। সামনে দেখে দাদির ঘর খোলা। সে ঢুকে পড়ে আর হাতড়াতে থাকে কিছু যদি পাওয়া যায় নিজেকে রক্ষা করার মতো। এদিকে শঙ্কর নিজেকে একটু সামলে নীনার খোঁজে ঘুরে বেড়াতে থাকে। মুখে একটাই বলি, কানামাছি অব, যাকে ভাবি তাকে চ। দাদির ঘরের সামনে এসেও শঙ্কর ঘরে ঢোকে না, সোজা চলে যায় ডাইনিংয়ের দিকে। মীনা এদিক ওদিক হাতড়েও কিছু পায় না। কিছু একটা জড়িয়ে গিয়েছিল তার হাতে, ও খেয়াল করেনি সেটা। ধীরে ধীরে ঘর দিয়ে উঁকি মেরে বাইরে দেখে দূরে শঙ্কর দাঁড়িয়ে আছে। তার দিকে পিছন ফিরে কিছু একটা করছে। লক্ষ্য করে দেখে একটা হাত আর একটা হাতে কি যেন করছে, আর অজোরে রক্ত ঝরছে। মীনা পা টিপে টিপে এগোয়। দেখে শঙ্কর এক হাত দিয়ে অপর হাত কাটছে, কাছ দিয়ে আত্মার রক্ত সেই মূর্তির ওপরে লাগাচ্ছে। নীনা কিছু না ভেবে ছুটে যায় বাইরের দরজার দিকে। দাদি বাঁচাও, দাদি বাঁচাও চিৎকার করতে করতে। শঙ্কর তার পিছনে আসতে থাকে। বাইরের দরজা খুলে নীনা চলে যায় মেন গেটের দিকে। হঠাৎ ধুম করে একটা শব্দ। পরদিন ভোরে মীনাকে পাড়ার লোকরা পায় মেন গেটের বাইরে অচেতন অবস্থায়। আর শঙ্করের নিথর দেহ পাওয়া যায় ঘরের দরজা আর মেন গেটের মাঝখানে। মুখ আর গলায় কাঁচের টুকরো গেঁথে তার মৃত্যু হয়েছে। কিভাবে তা ঘটল তা জানা যায়নি। নীনার মুখে চোখে জল দিলে তার জ্ঞান ফেরে। খুব দুর্বল, শরীর ভেঙে পড়া, মুখে কাটা দাগ, জামা কাপড়ের রক্ত, প্রাণে বেঁচে গেছে শুধু। জ্ঞান ফিরতেই মাথাটা যন্ত্রণা করে ওঠে। হাতটা মাথায় দিতে গিয়ে দেখে তার হাতে দাদির জপমালাটা আটকে গেছে। সেটাই হয়তো আগের দিন রাতে দাদির ঘর হাতড়াতে গিয়ে তার হাতে জড়িয়ে গিয়েছিল।
পুলিশ আসে, শঙ্করের দেহ উদ্ধার হয় বাইরে থেকে আর ঘরের ভেতর থেকে মৌসুমীর। মিনাকে হাসপাতালে পাঠানো হয় আর সেখান থেকে তাকে মহিলা হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই রাতে নীনা কিভাবে বেঁচে গিয়েছিল সেটি সে জানে না, আসলে সে জানতেও চায় না, কারণ সে মনে করে তাকে তার দাদি বাঁচিয়েছে। তাই দাদির সেই জপমালা সে নিজের থেকে এক মুহূর্তের জন্য আর আলাদা করে না। আচ্ছা, আপনারা কি মনে করেন, সত্যি কি শকুন্তলা দেবী নীনাকে বাঁচাতে এসেছিলেন, নাকি মিনা নিজের সাহসেই বেঁচে গিয়েছিল? সত্যি কি ভূত বা প্রেতদের মধ্যেও মানুষের মতো ঠিক বা ভুলকে বিচার করে নেওয়া একটা চয়েস থাকে? একজন ক্ষতি করে আর একজন বাঁচায়। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক প্রশ্ন থেকে যায় মনে, তার সাথে থেকে যায় সেই বাড়িটি। এখন আপাতত সরকারের তরফ থেকে সেই বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু পাড়ার লোকরা আজও সন্ধ্যার পর ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। আর যারা গেছে তারা কেউ না কেউ ছাদে একজন মহিলা বা একটি বাচ্চাকে ঘুরতে লেগেছে। নিঃসন্দেহে এই গল্পটা পড়তে পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ছোট ছোট শব্দ, সেই কানামাছি ভো ভো, আমার মনেও যেন ছায়া ফেলে গেল। শুধু একটা গল্প নয়, যেন একটা দুঃস্বপ্নের মতো নিতে থাকলো। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর এমন আরও ভয়ানক ও অদ্ভুত অভিজ্ঞতা শুনতে চাইলে ভূত এফএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার বা আপনার পরিচিত কারুর জীবনে ঘটে থাকে এমন কোনো ভয়ানক অস্বাভাবিক ঘটনা যা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে লিখে পাঠান আমাদের এই ঠিকানায় bhutfmcool.editor@gmail.com। হয়তো আগামী পর্বে আপনার গল্পই গলার কাপুন হয়ে পৌঁছে যাবে হাজার শ্রোতার কাছে। আবার দেখা হবে আরেকটি ভয়ঙ্কর অন্ধকারে। ততক্ষণ পর্যন্ত ভয়কে অনুভব করুন শব্দে শব্দে, শুধুই ভূতের নামে।